স্নেহের ছাত্ররা, তোমাদের দেওয়া কথা অনুসারে আজকে আবার আমি তোমাদের সামনে এসেছি। আজকে একটু প্রযুক্তির পরিবর্তন ঘটিয়ে তোমরা আজকে আমাকে দেখতে পাচ্ছ মনে হয়। সবই প্রযুক্তির দৌলতে যেভাবে আমরা তোমাদের কাছে পৌঁছাচ্ছি সেটাও একটা প্রযুক্তি। আজকে যেরকম আমাকে দেখতে পাচ্ছ সেটাও আরেকটা নতুন প্রযুক্তি। তো যাই হোক, এর আগের দিনের যে ভার্চুয়াল ক্লাসটা আমরা করেছি সেখানে তোমাদের দুটো অ্যাক্টিভিটি টাস্ক দেওয়া হয়েছিল, যেটা বাংলা শিক্ষা পোর্টালে আপলোড করা হয়েছে। তো এখনো পর্যন্ত প্রায় 25-30 জন ছাত্র তোমরা আমাকে আমার হোয়াটসঅ্যাপে এবং আমার মেলে পাঠিয়েছ সেই খাতা, ফার্স্ট ইউনিট এবং সেকেন্ড ইউনিট দুটোই, ফার্স্ট অ্যাক্টিভিটি এবং সেকেন্ড অ্যাক্টিভিটি দুটোই। এবং আমি প্রত্যেকের খাতাই আমি চেক করেছি মোবাইলে, হোয়াটসঅ্যাপে। তোমরা অনেকে পিডিএফ করে পাঠিয়েছো, কেউ হয়তো ছবি তুলে পাঠিয়েছো, এবং যেখানে যেটুকু মন্তব্য সেইটুকু আমি প্রত্যেককেই লিখে দিয়েছি। আশা করি তোমরা সেটা দেখে ছোটখাটো যে সমস্ত ভুল ত্রুটিগুলো ওই দুটো অ্যাক্টিভিটি টাস্কের মধ্যে তোমরা করেছো সেগুলো নিশ্চয়ই শুধরে নিয়েছো। বাকিরা যারা এখনো করে উঠতে পারোনি তারা এই সপ্তাহের মধ্যেই অতি দ্রুত কমপ্লিট করে কাজটা আমার কাছে পাঠিয়ে দিতে পারো। আজকে দেখো, আমি আগেই বলেছিলাম রুটিনে যে তোমাদের সেকেন্ড ইউনিটের একটি চ্যাপ্টার নিয়ে আজকে আমি আসব। তোমরা দেখতেই পাচ্ছ, প্রথম যে অধ্যায়টা আমরা আজকে শুরু করব সেকেন্ড ইউনিটের, সেটা হচ্ছে বায়ুমণ্ডলের উপাদান ও স্তরবিন্যাস। আমি খুব সংক্ষিপ্তভাবে চ্যাপ্টারটাকে পড়ানোর চেষ্টা করব। যেরকম ভাবে তোমরা পড়তে অভ্যস্ত, পুরো বইটা তোমরা একবার দেখে নেবে, এবং তার সাথে আমার এই যে ভার্চুয়াল ক্লাস, সেই ভার্চুয়াল ক্লাসটা পাশে একবার রাখবে, তাহলে কিন্তু তোমাদের বুঝতে সুবিধা হবে। কিন্তু অতি অবশ্যই বইটা কিন্তু তোমরা অবশ্যই পড়বে। তো আমরা শুরু করি আজকে আমাদের ক্লাস। প্রথমেই দেখো, বায়ুমণ্ডলের একটা ধারণা দেওয়া হয়েছে খুব সংক্ষিপ্তভাবে। আমরা লেখাটা পড়ি আগে। ভূপৃষ্ঠ থেকে উপরের দিকে 10,000 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত অংশে গ্যাস, সূক্ষ্ম ধূলিকণা ও জলীয় বাষ্পের যে অদৃশ্য গ্যাসীয় আবরণ পৃথিবীকে বেষ্টন করে আছে এবং পৃথিবীর সঙ্গে আবর্তিত হয়ে চলেছে, তাকে বায়ুমণ্ডল বলে। অর্থাৎ পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তির প্রভাবে পৃথিবীর সাথে সম্পৃক্ত অবস্থায়, সংযুক্ত অবস্থায় এই যে 10,000 কিলোমিটার পর্যন্ত ব্যাপ্ত একটা বায়বীয় স্তর পৃথিবীকে বেষ্টন করে রয়েছে, সেটাই হচ্ছে বায়ুমণ্ডল, যে বায়ুমণ্ডল সম্পর্কে আজকে আমরা পড়তে চলেছি। এখানে একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট দেখো। এখানে বলা হচ্ছে যে বায়ুমণ্ডলের মোট উপাদানের 97%, 97% ভূপৃষ্ঠ থেকে 29 কিলোমিটারের মধ্যেই কিন্তু কেন্দ্রীভূত থাকে। যদিও একটু আগে আমরা বললাম যে বায়ুমণ্ডল 10,000 কিলোমিটার ব্যাপ্ত, কিন্তু এই বায়ুমণ্ডলের যে মোট উপাদান তার 97% কিন্তু এই 29 কিলোমিটার উচ্চতার মধ্যেই, ভূপৃষ্ঠ থেকে 29 কিলোমিটার উচ্চতার মধ্যেই কিন্তু থাকে। এরপর আমরা চলে যাচ্ছি পরের স্লাইডে। এখানে আমরা পড়বো কি না, বায়ুমণ্ডলের উপাদান, অর্থাৎ কি কি উপাদান নিয়ে এই যে 10,000 কিলোমিটার ব্যাপ্ত যে বায়বীয় একটা আবরণ, যাকে আমরা বায়ুমণ্ডল বলছি, সেটা গঠিত, সেটা এখানে আমরা দেখব। বায়ুমণ্ডলের উপাদানগুলোকে আমরা দুভাগে শ্রেণীভুক্ত করতে পারি। অর্থাৎ বায়ুমণ্ডল কি নিয়ে গঠিত সেটাকে যখন আমরা অ্যানালাইজ করি, সেটাকে যখন আমরা দেখি, তখন কিন্তু দুটো দৃষ্টিকোণ দিয়ে আমরা সেটাকে অ্যানালাইজ করতে পারি বা সেটাকে আমরা দেখতে পারি। এক হচ্ছে গঠন অনুসারে, আর এখানে দেখো স্থায়িত্ব অনুসারে। গঠন অনুসারে যখন আমরা বায়ুমণ্ডলের উপাদানকে শ্রেণীভুক্ত করি, তখন কিন্তু সেখানে আমরা দেখি যে 3 ধরনের উপাদান নিয়ে বায়ুমণ্ডল গঠিত। কি কি না, এক হচ্ছে গ্যাসীয় উপাদান, 2 হচ্ছে জলীয় বাষ্প, আর 3 হচ্ছে কঠিন কণা বা যেটাকে আমরা এরোসল বলি। আর স্থায়িত্ব অনুসারে যখন আমরা বায়ুমণ্ডলের উপাদানগুলোকে শ্রেণীভুক্ত করি, তখন কিন্তু সেখানে 2 ধরনের উপাদান রয়েছে। এক হচ্ছে স্থায়ী উপাদান, আর 2 হচ্ছে পরিবর্তনশীল উপাদান। এই বিষয়গুলো এর পরের স্লাইডে আমরা সংক্ষিপ্ত আকারে, অতি সংক্ষিপ্ত আকারে আমরা পড়বো। তোমরা
বইটা পাশে রাখবে, তাহলে কিন্তু পড়তে এবং বুঝতে দুটোই সুবিধা হবে। চলে যাচ্ছি আমরা পরের স্লাইডে। দেখো, গঠন অনুসারে বায়ুমণ্ডলের উপাদান। আমরা আগের স্লাইডে দেখলাম যে বায়ুমণ্ডলের উপাদানকে আমরা দুটো ভাগে ভাগ করছি, ক আর খ এই দুটো ভাগে ভাগ করা ছিল। তো একটা হচ্ছে গঠন অনুসারে আর একটা ছিল স্থায়িত্ব অনুসারে। তো এখানে আমরা প্রথমটা অর্থাৎ গঠন অনুসারে বায়ুমণ্ডলের যে উপাদান সেগুলো নিয়ে একটুখানি দেখে নেওয়া যাক। যেমন প্রথমেই বলা ছিল যে গ্যাসীয় উপাদান। তোমরা মোটামুটি সবাই জানো কি কি গ্যাসীয় উপাদান নিয়ে এই বায়ুমণ্ডল মূলত গঠিত, যার মধ্যে সব থেকে বেশি পরিমাণে রয়েছে নাইট্রোজেন 78% এর বেশি, অক্সিজেন প্রায় 21% এর মতন, আর্গন 0.9% এর মতন এবং কার্বন ডাই অক্সাইড 0.033%। এই চারটেই হচ্ছে প্রধান উপাদান। এছাড়া নিয়ন, হিলিয়াম, ক্রিপ্টন, জেনন, হাইড্রোজেন এই ধরনের গ্যাসও কিন্তু রয়েছে, যার মধ্যে বেশ কিছু নিষ্ক্রিয় গ্যাসও রয়েছে। বায়ুমণ্ডলের দ্বিতীয় উপাদান এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ উপাদান এই জলীয় বাষ্প। কি বলা হচ্ছে যে বায়ুমণ্ডলে জলীয় বাষ্পের উপস্থিতি 0.5% থেকে 4% এর মধ্যেই থাকে, যার 90% আবার বায়ুমণ্ডলের নিচের দিকে 6 কিলোমিটারের মধ্যেই কেন্দ্রীভূত থাকে। অর্থাৎ মূলত বায়ুমণ্ডলের একদম যে নিচের স্তর, এই স্তরগুলো নিয়ে আমরা এর পরের স্লাইডে আলোচনা করব, তার মধ্যেই কিন্তু অধিকাংশ জলীয় বাষ্প কেন্দ্রীভূত থাকে। এখানে বলাই হয়েছে যে 6 কিলোমিটারের মধ্যে এই যে জলীয় বাষ্প, এই যে 0.5% থেকে 4% এর মধ্যে যেটা ভ্যারি করছে, তার 90% কিন্তু এই 6 কিলোমিটার উচ্চতার মধ্যেই কিন্তু কেন্দ্রীভূত থাকে। তৃতীয় হচ্ছে এরোসল। বায়ুতে ভাসমান অতি সূক্ষ্ম অজৈব ও জৈব কণাকে একত্রে বলা হয় এরোসল, যা ঘনীভবনের কেন্দ্রিন হিসাবে অধঃক্ষেপণ প্রক্রিয়াকে পরোক্ষভাবে সাহায্য করে। অর্থাৎ এই এরোসল গুলো যদি না থাকতো বায়ুমণ্ডলের মধ্যে, বিশেষ করে বায়ুমণ্ডলের নিম্ন স্তরে, তাহলে কিন্তু বিভিন্ন ধরনের যে আবহিক যে প্রক্রিয়াগুলো, অর্থাৎ মেঘ সৃষ্টি হওয়া, মেঘ থেকে বৃষ্টিপাত বা শিলাবৃষ্টি বা তুষারপাত যাই বলি না কেন, সেটা কিন্তু সংঘটিতই হতো না যদি না এই এরোসল গুলো থাকতো। তার কারণ এই এরোসল গুলোর উপর ভর করেই কিন্তু ঘনীভবন প্রক্রিয়াটা প্রথম শুরু হয়, যেটা অধঃক্ষেপণ প্রক্রিয়ার একদম মূল বিষয়। সুতরাং এক্ষেত্রে কিন্তু এরোসলের একটা ভূমিকা রয়েছে। আমরা চলে যাচ্ছি এর পরের স্লাইডে। বায়ুমণ্ডলের উপাদানের যে দ্বিতীয় শ্রেণী বিভাগ, যেখানে আমরা স্থায়িত্ব অনুসারে বায়ুমণ্ডলের উপাদানগুলোকে শ্রেণীভুক্ত করার চেষ্টা করেছি, সেখানে দেখো যে দুটো ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে স্থায়ী উপাদান আর একটা হচ্ছে পরিবর্তনশীল উপাদান। স্থায়ী উপাদান কোনগুলো? না, যে সমস্ত উপাদানের অনুপাত সর্বত্র ও সর্বদা প্রায় একই থাকে তাদের স্থায়ী উপাদান বলা হয়। যেমন নাইট্রোজেন, অক্সিজেন, হাইড্রোজেন, জেনন, হিলিয়াম, এদের কিন্তু অনুপাত মোটামুটি বায়ুমণ্ডলের সর্বত্র এবং সবসময় একটা নির্দিষ্ট জায়গাতেই থাকে। তার ফলে এগুলোকে আমরা বলছি স্থায়ী উপাদান বায়ুমণ্ডলের। আর পরিবর্তনশীল উপাদান কোনগুলোকে বলা হচ্ছে? এর ঠিক উল্টো দিকে, অর্থাৎ এগুলির পরিমাণ সর্বদা সমান হয় না, কম বেশি হয়। যেমন কার্বন ডাই অক্সাইড, কার্বন মনোক্সাইড, ওজোন, জলীয় বাষ্প, এরোসল, এগুলোর পরিমাণ কিন্তু স্থান বিশেষে এবং সময় বিশেষে কম বেশি হয়, যার জন্য এটাকে আমরা পরিবর্তনশীল উপাদান এইভাবে আমরা আখ্যায়িত করার চেষ্টা করেছি। এবার আমরা চলে যাই পরের স্লাইডে। দেখো, আমরা শুরু করব এবার বায়ুমণ্ডলের স্তর বিন্যাস। এতক্ষণ পর্যন্ত আমরা যেগুলো বলছিলাম সেটা ছিল বায়ুমণ্ডলের উপাদান। একদম প্রথমে শুরু করেছিলাম আমরা বায়ুমণ্ডলের ধারণা দিয়ে, তারপরে বায়ুমণ্ডলের উপাদানগুলো দেখলাম। এবার আমরা চলে এলাম বায়ুমণ্ডলের স্তর বিন্যাস, যেটা সব থেকে গুরুত্বপূর্ণ তোমাদের পরীক্ষার ক্ষেত্রেও এবং পরবর্তীকালেও কিন্তু এই জিনিসটা তোমাদের কিন্তু বিভিন্ন ক্ষেত্রে কাজে লাগবে। এবার দেখা যাক কি বলা হয়েছে এই স্লাইডে। রাসায়নিক গঠন এবং উষ্ণতার তারতম্যের ভিত্তিতে বায়ুমণ্ডলের দুরকম স্তরবিন্যাস করা যায়। এখানে বলাই আছে দুরকম স্তরবিন্যাস, একটা হচ্ছে রাসায়নিক গঠন আর একটা হচ্ছে উষ্ণতার তারতম্য। তো রাসায়নিক গঠন অনুসারে বায়ুমণ্ডলকে দুটি প্রধান স্তরে ভাগ করা হয়।
যার একটাকে বলা হচ্ছে সমমণ্ডল বা হোমোস্ফিয়ার এবং আরেকটিকে বলা হচ্ছে বিষমমণ্ডল বা হেটেরোস্ফিয়ার। আর উষ্ণতার তারতম্য অনুসারে যখন আমরা বায়ুমণ্ডলকে, সেই একই বায়ুমণ্ডলকে উষ্ণতার তারতম্য অনুসারে ভাগ করছি, তখন কিন্তু তাকে আমরা মূলত 6টি স্তরে ভাগ করছি। কোনো কোনো বইতে এটাকে 5টা স্তরেও ভাগ করে দেখানো হয়েছে। স্তরগুলো কি কি? যেমন ট্রপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, থার্মোস্ফিয়ার, এক্সোস্ফিয়ার এবং ম্যাগনেটোস্ফিয়ার। এই ম্যাগনেটোস্ফিয়ারটাকে অ্যাকচুয়ালি একটা ম্যাগনেটিক ফিল্ড বলা হয়। তার ফলে কোনো কোনো বইতে এটাকে আলাদা একটা স্তর হিসেবে দেখানো হয়েছে, আবার কোনো কোনো বইতে, পাঠ্য বইতে এটাকে কিন্তু আলাদা স্তর হিসেবে দেখানো হয়নি। সেখানে কিন্তু এই 5টা স্তরের কথাই কিন্তু বলা হয়েছে। তো যাই হোক, এই যে ট্রপোস্ফিয়ার থেকে ম্যাগনেটোস্ফিয়ার, এটা কিন্তু ভূপৃষ্ঠ থেকে ওপরের দিকে স্তরগুলো সজ্জিত। অর্থাৎ একদম নিচে ট্রপোস্ফিয়ার, আমরা যেখানে রয়েছি, চলাফেরা করছি, আমরা কিন্তু ট্রপোস্ফিয়ারের মধ্যে রয়েছি। তারপরে স্ট্র্যাটোস্ফিয়ার, তার উপরে মেসোস্ফিয়ার, তার উপরে থার্মোস্ফিয়ার, তার উপরে এক্সোস্ফিয়ার এবং ম্যাগনেটোস্ফিয়ার। পরে একটা ছবিতে এই স্তর বিন্যাসের গঠনটা একটু দেখানো হয়েছে। প্রথমে দেখো, রাসায়নিক গঠন অনুসারে বায়ুমণ্ডলের যে স্তর বিন্যাস আমরা করেছিলাম, একটা ছিল হোমোস্ফিয়ার আর একটা ছিল হেটেরোস্ফিয়ার। বাংলা করলে দাঁড়ায় সমমণ্ডল আর বিষমমণ্ডল। সেটাকে এখানে দেখানো হয়েছে যে হোমোস্ফিয়ার কম্পোজিশন অফ দি অ্যাটমসফিয়ার ইজ ইউনিফর্ম, আর হেটেরোস্ফিয়ার atmosphere is layered by molecular weight and electric charge। অর্থাৎ এইখানে কিন্তু, অর্থাৎ এই যে হেটেরোস্ফিয়ার মানে বিষমমণ্ডল, এখানে কিন্তু এক একটা স্তরে এক একটা গ্যাসের প্রাধান্য রয়েছে। আর এই যে হোমোস্ফিয়ার বা সমমণ্ডল, এখানে কিন্তু মোটামুটি বায়ুমণ্ডলের যাবতীয় যা উপাদান, সেটা গ্যাসীয় উপাদান হতে পারে, জলীয় বাষ্প হতে পারে বা এরোসল হতে পারে, সেটা মোটামুটি একই রকম থাকে। তার জন্য এই অংশটাকে আমরা বলছি, এই যে এখান থেকে এই পর্যন্ত এই অংশটাকে আমরা বলছি সমমণ্ডল, আর তার উপরের অংশটাকে আমরা বলছি বিষমমণ্ডল। এর পরের স্লাইডে আমরা চলে যাই। এই যে আমরা উষ্ণতা তারতম্যের ভিত্তিতে যে স্তর বিন্যাস করেছিলাম বায়ুমণ্ডলের, যেটা দ্বিতীয় শ্রেণী বিভাগ, আমরা এবার সেটা একটুখানি দেখে নেব। এটা পৃথিবীর ছবি তোমরা দেখতেই পাচ্ছ, এবং তার উপরে বায়ু স্তরগুলোকে এরকম ভাবে দেখানো হয়েছে। প্রথমেই দেখো ট্রপোস্ফিয়ার, তার উপরে রয়েছে স্ট্র্যাটোস্ফিয়ার এই অংশটা, তার উপরে রয়েছে মেসোস্ফিয়ার, তার উপরে রয়েছে থার্মোস্ফিয়ার, তার উপরে আছে এক্সোস্ফিয়ার, এবং একদম বাইরে এই অংশটা এবং তারপরে সেটাকে আমরা কিন্তু ম্যাগনেটোস্ফিয়ার বলছি, যেটা এখানে দেখানো নেই। যাই হোক, এরপরে আমরা স্তরগুলোকে একটা একটা করে আমরা দেখব, তাদের বৈশিষ্ট্যগুলো। চলে যাচ্ছি আমরা পরের স্লাইডে। দেখো, রাসায়নিক গঠন অনুসারে স্তর বিন্যাস, একটা হচ্ছে সমমণ্ডল আর একটা হচ্ছে বিষমমণ্ডল। ভূপৃষ্ঠ থেকে প্রায় 88 কিলোমিটার উচ্চতা পর্যন্ত বায়ুমণ্ডলের উপাদানগুলির অনুপাত প্রায় একই থাকায় এই স্তরটিকে বলা হয় সমমণ্ডল বা হোমোস্ফিয়ার, আমরা যে স্তরের মধ্যে রয়েছি মূলত। আর বিষমমণ্ডল কাকে বলা হচ্ছে না, সমমণ্ডলের ওপর 88 কিলোমিটার থেকে 10,000 কিলোমিটার উচ্চতা পর্যন্ত স্তরে বায়ুমণ্ডলের উপাদানগুলি একরকম থাকে না বলে একে বিষমমণ্ডল বা হেটেরোস্ফিয়ার বলা হয়। এর আগের স্লাইডে আমি কিন্তু বলেছিলাম যে বিষমমণ্ডলে বিভিন্ন রকম গ্যাসীয় উপাদানের প্রাধান্য থাকে এক একটা স্তরে, সেটাই এখানে কিন্তু দেখানো হয়েছে যে বিষমমণ্ডলের আবার 4টি উপস্তর আছে। কি কি সেই 4টি উপস্তর? এক, আণবিক নাইট্রোজেন স্তর, যেটা 88 কিলোমিটার থেকে 200 কিলোমিটার উচ্চতা পর্যন্ত বিস্তৃত। তারপরেই রয়েছে পারমাণবিক অক্সিজেন স্তর, যেটা 200 কিলোমিটার থেকে 1120 কিলোমিটার উচ্চতা পর্যন্ত বিস্তৃত। তৃতীয় হচ্ছে হিলিয়াম স্তর, যেটা 1120 কিলোমিটার থেকে 3540 কিলোমিটার উচ্চতা পর্যন্ত বিস্তৃত। এবং সবার উপরে রয়েছে হাইড্রোজেন স্তর, যেটি 3540 কিলোমিটার থেকে 10,000 কিলোমিটার উচ্চতা পর্যন্ত বিস্তৃত। সুতরাং এই যে আমরা স্তর বিন্যাসটা আমরা দেখলাম, এটা কিন্তু রাসায়নিক গঠন অনুসারে বায়ুমণ্ডলের
স্তর বিন্যাস। এবার উষ্ণতার ভিত্তিতে বায়ুমণ্ডলের স্তর বিন্যাসের ক্ষেত্রে কি বলা হয়েছে, আমরা আগেই দেখেছি যে সেখানে 6টা ভাগে ভাগ করা হয়েছে। তো সেই 6টা ভাগ আমরা এখানে একটা একটা করে পড়বো। যার প্রথমেই আসছে ট্রপোস্ফিয়ার। এই দেখো ট্রপোস্ফিয়ার। এই স্তরটি বায়ুমণ্ডলের সর্বনিম্ন স্তর, যে স্তরে আমরা বসবাস করছি। ভূপৃষ্ঠ থেকে এই স্তরটি নিরক্ষীয় অঞ্চলে 18 কিলোমিটার এবং মেরু অঞ্চলে, মেরু বলতে আমি উভয় মেরুর কথাই বলছি, মেরু অঞ্চলে প্রায় 8 কিলোমিটার উচ্চতা পর্যন্ত বিস্তৃত থাকে। অর্থাৎ নিরক্ষীয় অঞ্চলে এর বিস্তারটা বেশি, আর উভয় মেরু অঞ্চলে এর বিস্তারটা কিন্তু প্রায় অর্ধেক। এই স্তরের বৈশিষ্ট্যগুলো কি না, এই স্তরে প্রতি 1000 কিলোমিটার উচ্চতা বৃদ্ধিতে, এখানে একটু ভুল হয়েছে, এটা 1000 কিলোমিটার না, এটা হবে 1000 মিটার বা 1 কিলোমিটার। এটা টাইপোলজিক্যাল এরর, এটা তোমরা একটুখানি দেখে নেবে। এটা কিলোমিটার হবে না, এটা মিটার হবে। অর্থাৎ প্রতি 1000 মিটার উচ্চতা বৃদ্ধিতে বায়ুর উষ্ণতা 6.4 ডিগ্রি সেন্টিগ্রেড করে হ্রাস পায়। একে বলা হয় উষ্ণতা হ্রাসের স্বাভাবিক গড় বা নর্মাল ল্যাপস রেট। আবার বলছি, এটাকে তোমরা কিন্তু ঠিক করে পড়বে, এটা কিন্তু কিলোমিটার নয়, এটা হবে মিটার, 1000 মিটার। দ্বিতীয় বৈশিষ্ট্য, বায়ুমণ্ডলের গ্যাসীয় উপাদানের ভরের প্রায় 75% রয়েছে এই স্তরে, অর্থাৎ এই ট্রপোস্ফিয়ার স্তরে। তৃতীয়, জলীয় বাষ্প ও ধূলিকণার উপস্থিতির ফলে এই স্তরে যাবতীয় আবহিক ঘটনাবলী, যেমন মেঘ, বৃষ্টি, তুষারপাত, বজ্রপাত প্রভৃতি, এগুলো সংঘটিত হয়। তাই একে ক্ষুব্ধমণ্ডলও বলা হয়। আর চতুর্থ হচ্ছে, এই স্তরের শেষ সীমাকে বলা হয় ট্রপোপজ, যেখানে উষ্ণতা প্রায় একই থাকে। এটি প্রায় 3 কিলোমিটার চওড়া একটি স্তর এবং এই অংশের উষ্ণতা থাকে -80 ডিগ্রি সেন্টিগ্রেড। অ্যাকচুয়ালি এই ট্রপোপজ, এটা হচ্ছে একটা ট্রানজিশনাল জোন। ট্রপোস্ফিয়ার শেষ হচ্ছে এবং এর পরে স্ট্র্যাটোস্ফিয়ার শুরু হবে। তার মাঝখানে একটা অপরিবর্তনশীল উষ্ণতার নিরিখে অঞ্চল, সেটাকে এখানে বলা হচ্ছে ট্রপোপজ, যেটা তোমরা এখানে দেখলে যে প্রায় 3 কিলোমিটার চওড়া, যেখানে টেম্পারেচার কমতে কমতে -80 ডিগ্রি সেন্টিগ্রেডে দাঁড়াচ্ছে। এরপর আমরা পরের স্লাইডে চলে যাচ্ছি। দ্বিতীয় স্তর, স্ট্র্যাটোস্ফিয়ার। ট্রপোপজের উপরে ভূপৃষ্ঠ থেকে প্রায় 50 কিলোমিটার উচ্চতা পর্যন্ত এই স্তরের বিস্তার। এখানে উচ্চতা বৃদ্ধির সাথে সাথে উষ্ণতা বৃদ্ধি পেতে থাকে। এইভাবে এই স্তরের শেষ সীমায় উষ্ণতা বেড়ে দাঁড়ায় প্রায় 4 ডিগ্রি সেন্টিগ্রেড। মনে রাখতে হবে, আমরা কিন্তু ট্রপোপজে টেম্পারেচার দেখেছিলাম -80 ডিগ্রি সেন্টিগ্রেড। সুতরাং সেই -80 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 4 ডিগ্রি সেন্টিগ্রেডে আসা মানে তাপমাত্রা কিন্তু ধীরে ধীরে উচ্চতা বৃদ্ধির সাথে সাথে বৃদ্ধি পেয়েছে। এই স্তরের বৈশিষ্ট্যগুলো কি না, এক, এই স্তরে জলীয় বাষ্প না থাকায় ঘনীভবন প্রক্রিয়া কার্যকর হয় না, তাই কোনো আবহিক ঘটনাবলীও ঘটে না। তাই এই স্তরকে বলা হয় শান্তমণ্ডল। আমরা আগের স্তরটাকে দেখেছিলাম যে সেখানে আবহিক ঘটনাবলী ঘটে বলে সেটাকে বলা হচ্ছে ক্ষুব্ধমণ্ডল, আর এখানে জলীয় বাষ্প না থাকার কারণে আবহিক ঘটনাবলী ঘটে না বলে শান্তমণ্ডল বলা হচ্ছে। দ্রুতগামী জেট বিমান তাই এই স্তর দিয়েই যাতায়াত করে। দুই, এই স্তরের উপরের দিকে ওজোন গ্যাসের আধিক্য থাকায় এই অংশটিকে অনেকে ওজোনোস্ফিয়ার নামেও চিহ্নিত করে। এই স্তরের ঊর্ধ্বসীমাকে বলা হয় স্ট্র্যাটোপজ। আবারও বলছি, এটা কিন্তু একটা ট্রানজিশনাল জোন, দুটো স্তরের মধ্যবর্তী একটা অপরিবর্তনশীল অঞ্চল। এটি 5 কিলোমিটার বিস্তৃত একটি পরিবর্তনশীল অঞ্চল বা ট্রানজিশনাল জোন। আমরা পরের স্লাইডে চলে যাই। তৃতীয় স্তর, মেসোস্ফিয়ার। দেখো কি বলা হচ্ছে, স্ট্র্যাটোপজের উপরে ভূপৃষ্ঠ থেকে প্রায় 80 কিলোমিটার উচ্চতা পর্যন্ত বিস্তৃত যে স্তর, সেটাকে আমরা মেসোস্ফিয়ার বলছি। অর্থাৎ আমরা কিন্তু আস্তে আস্তে উপর দিকে উঠছি। এই স্তরের বৈশিষ্ট্য কি না, এই স্তরে উচ্চতা বৃদ্ধির সাথে উষ্ণতা হ্রাস পায়, যা সর্বোচ্চ সীমায় হয় প্রায়
93°C। সর্বোচ্চ সীমা মানে যেটাকে এরপরেই আমরা বলবো মেসোপজ। মেসোপজে গিয়ে এই টেম্পারেচার দেখতে পাওয়া যায়। 2 নম্বর, পৃথিবীর দিকে ছুটে আসা উল্কাপিণ্ডগুলো এই স্তরে পুড়ে ছাই হয়ে যায়। 3, এই স্তরে বায়ুর চাপ অনেক কম থাকে। আর 4, এই স্তরের শেষ সীমাকে বলা হয় মেসোপজ। খুব সংক্ষিপ্তভাবে স্তরগুলোর বৈশিষ্ট্য এখানে ব্যাখ্যা করা হয়েছে তোমাদের বোঝার সুবিধার জন্য। এর সাথে অবশ্যই তোমরা বইটাকে পাশে রেখে এটা পড়বে। চতুর্থ স্তর থার্মোস্ফিয়ার। কি বলা হচ্ছে এখানে? মেসোপজের উপরে, আমরা মেসোপজ ছেড়ে এসেছিলাম কিন্তু 80 কিলোমিটারে, তার উপর থেকে মানে তারপর থেকে মেসোপজের উপরে ভূপৃষ্ঠ থেকে 500 কিলোমিটার উচ্চতা পর্যন্ত বায়ুমণ্ডলের চতুর্থ স্তরটি হলো থার্মোস্ফিয়ার। এর বৈশিষ্ট্যগুলো কি না, এই স্তরে উচ্চতা বৃদ্ধির সাথে উষ্ণতা অতি দ্রুত বৃদ্ধি পায়, যা সর্বোচ্চ সীমায় হয় প্রায় 1200°C। মানে থার্মোস্ফিয়ারের একদম শেষ সীমায় গিয়ে দেখা যায় তাপমাত্রা বাড়তে বাড়তে 1200°C পৌঁছে গেছে। এই স্তরে বায়ু সর্বদা আয়নিত অবস্থায় থাকায় একে আয়নোস্ফিয়ার বলা হয়। এই স্তর আয়নিত অবস্থায় থাকায় ভূপৃষ্ঠ থেকে পাঠানো বেতার তরঙ্গগুলি এই স্তর ভেদ করতে না পেরে প্রতিফলিত হয়ে পুনরায় পৃথিবীতেই ফিরে আসে। তার ফলে যোগাযোগ ব্যবস্থার ক্ষেত্রে এই স্তরটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর চতুর্থ হচ্ছে মেরুবৃত্তের কাছাকাছি অঞ্চলে এই স্তর থেকে রাতের অন্ধকার আকাশে এক উজ্জ্বল আলোর বিচ্ছুরণ ঘটে। একে সুমেরু প্রভা বা অরোরা বোরিয়ালিস, আর কুমেরু অঞ্চলে বলা হয় কুমেরু প্রভা বা ইংরেজিতে এটাকে আমরা বলি অরোরা অস্ট্রালিস, সেটা দেখতে পাওয়া যায়। চলে যাচ্ছি এবার আমরা পরের স্তরে, 5 নম্বর স্তর এক্সোস্ফিয়ার। থার্মোস্ফিয়ারের উপরে ভূপৃষ্ঠ থেকে প্রায় 750 কিলোমিটার উচ্চতা পর্যন্ত স্তরটিকে বলা হয় এক্সোস্ফিয়ার। এই স্তরের বৈশিষ্ট্যগুলো দেখো। 1, এই স্তরে উচ্চতা বৃদ্ধির সাথে উষ্ণতা বৃদ্ধি পায়। এটি বায়ুমণ্ডলের উষ্ণতম স্তর। এটা কিন্তু একটা ভালো প্রশ্ন, শর্ট কোয়েশ্চেন, যে বায়ুমণ্ডলের উষ্ণতম স্তরটির নাম কি? যার সর্বোচ্চ সীমায় উষ্ণতা হয় প্রায় 1600°C। আমরা এর আগের স্তরটা থার্মোস্ফিয়ারে দেখেছিলাম 1200°, এটা কিন্তু তার থেকেও বেশি 1600°C। এটি মূলত কৃত্রিম উপগ্রহগুলির কক্ষপথ। অর্থাৎ পৃথিবী থেকে যে সমস্ত কৃত্রিম উপগ্রহগুলো আমরা প্রেরণ করছি সেগুলো কিন্তু মূলত এই স্তরেই কিন্তু পৃথিবীকে প্রদক্ষিণ করে চলেছে। আর 4, মূলত হাইড্রোজেন ও হিলিয়াম গ্যাস দ্বারা গঠিত এই স্তরটি খুবই হালকা এবং পাতলা। একদম শেষ স্তর ম্যাগনেটোস্ফিয়ার। আমি প্রথমেই বলেছি ম্যাগনেটোস্ফিয়ারকে অনেকে স্তর হিসেবেও দেখে, আবার অনেকে এটাকে একটা ম্যাগনেটিক ফিল্ড বা চৌম্বক ক্ষেত্র হিসেবে দেখে। এক্সোস্ফিয়ারের শেষ সীমা থেকে বায়ুমণ্ডলের শেষ সীমা অর্থাৎ 10,000 কিলোমিটার উচ্চতা পর্যন্ত বায়ুমণ্ডলের শেষ স্তর হলো ম্যাগনেটোস্ফিয়ার। এটি মূলত একটি চৌম্বক ক্ষেত্র। বিভিন্ন গ্যাসের ইলেকট্রন ও প্রোটন দ্বারা গঠিত এই চৌম্বক ক্ষেত্রটি বায়ুমণ্ডলকে বলয়াকারে বেষ্টন করে রয়েছে। তো এই হচ্ছে মোটামুটি আজকের বায়ুমণ্ডলের স্তর বিন্যাস সম্পর্কে বলা। অর্থাৎ বায়ুমণ্ডলকে দুরকম ভাবে আমরা স্তর বিন্যস্ত করলাম। একটা হচ্ছে রাসায়নিক গঠন অনুসারে, সেখানে আমরা দুভাগে ভাগ করলাম। আর আরেকটা হচ্ছে উষ্ণতার তারতম্য অনুসারে, সেখানে আমরা 5 ভাগে বায়ুমণ্ডলকে ভাগ করলাম। দেখা যাক এর পরের স্লাইড তোমাদের জন্য কি নিয়ে আসছে। ওজোন স্তরের গুরুত্ব। আমরা স্ট্র্যাটোস্ফিয়ার স্তরের মধ্যেই দেখেছিলাম যে সেখানে ওজোন গ্যাসের প্রাধান্য রয়েছে বলে একটা জায়গায় বলা ছিল। তো সেটা নিয়ে এবার একটু আলোচনা করা যাক। তার কারণ ওজোন স্তরের গুরুত্ব এবং তার বিনাশ, এটা নিয়ে কিন্তু আজ পৃথিবীতে কিন্তু চর্চা হচ্ছে এখনো। তার কারণ এই ওজোন গ্যাসের কিছু গুরুত্ব রয়েছে, সেটা তোমরা সবাই জানো। তো সেটাকেই এখানে খুব ছোট্ট করে তুলে ধরা হয়েছে যে স্ট্র্যাটোস্ফিয়ারের উপরের অংশে, এই দেখো আমার কার্সারটা এখানে রয়েছে, হ্যাঁ, উপরের অংশে ওজোন গ্যাসের পুরু আস্তরণকে বলা হয় ওজোন স্তর।
এই স্তরটি বায়ুমণ্ডলে ছাতা বা পর্দার মতো অবস্থান করে সৌর বিকিরণের ক্ষতিকারক দুটি অতিবেগুনি রশ্মি ইউভিবি আর ইউভিসি একে প্রতিহত করে পৃথিবীর জীবজগৎকে ক্ষতির হাত থেকে রক্ষা করে। তাছাড়া এই স্তর ভূপৃষ্ঠ থেকে বিকিরিত দীর্ঘ তরঙ্গের অবলোহিত রশ্মির বিকিরণে বাধা দিয়ে বায়ুমণ্ডলে উষ্ণতার ভারসাম্য বজায় রাখে। অর্থাৎ ওজোন স্তরের দুটো কাজ, একটা হচ্ছে ক্ষতিকারক অতিবেগুনি রশ্মিকে প্রতিহত করা, এটা কিছুটা ন্যাচারাল ফিল্টারের মতন কাজ করছে, আর দুই হচ্ছে বায়ুমণ্ডলের উষ্ণতার ভারসাম্য কিন্তু এই ওজোন স্তর বজায় রাখছে। সুতরাং এই স্তরটি যদি কোনো কারণে ক্ষতিগ্রস্ত হয় বা বিনাশপ্রাপ্ত হয়, স্বাভাবিকভাবেই পৃথিবীর বাস্তুতান্ত্রিক যে ভারসাম্য বা উষ্ণতার ভারসাম্যের ক্ষেত্রে যে এখন একটা সাম্যাবস্থা রয়েছে সেটা কিন্তু বিঘ্নিত হতে পারে। এবার দেখা যাক পরের স্লাইডে। এই দেখো এখানে বলা হয়েছে যে ওজোন স্তরের বিনাশ ও তার কারণ। কি বলা হচ্ছে এখানে? না, বর্তমানে মাত্রাতিরিক্ত বায়ু দূষণের কারণে বায়ুমণ্ডলে কিছু গ্যাসীয় পদার্থের সঙ্গে ওজোন গ্যাসের রাসায়নিক বিক্রিয়া ওজোন গ্যাস ধ্বংস হয়ে তার ঘনত্ব হ্রাস পাচ্ছে এবং ওজোন স্তর ক্রমেই পাতলা হচ্ছে। এই ঘটনাকে ওজোন বিনাশ বা ওজোন ডিপ্লিশন বলা হয়। অ্যান্টার্কটিকার কোনো কোনো অংশে ওজোন গহ্বর বা ওজোন হোল তৈরি হয়েছে, এটা তোমরা জানো, যেখান দিয়ে অতি বেগুনি রশ্মি সহজেই প্রবেশ করতে পারছে। এখন এটা কেন হচ্ছে তার কারণ এখানে খুব সংক্ষিপ্ত আকারে 3-4টে পয়েন্ট হিসাবে এখানে রাখা হয়েছে। এগুলোকে যদি আমরা বন্ধ করতে পারি তাহলেই ওজোন স্তরের যে বিনাশ সেটাকে আমরা প্রতিহত করতে পারবো। কি বলা হয়েছে? এক, সূর্যের অতিবেগুনি রশ্মির ফোটন কণা ওজোন অণুকে বিভাজন করে একটি অক্সিজেন অণু ও একটি পরমাণুতে পরিণত করে। তার ফলে ওজোন গ্যাস আস্তে আস্তে ভেঙে গিয়ে সেইখানে কিন্তু তার ঘনত্ব ক্রমশ কমে যাচ্ছে। দুই, সূর্যরশ্মির তাপীয় ফলের হার নির্দিষ্ট সময়ান্তরে বৃদ্ধি পাওয়ায়, সাধারণত 10-11 বছর অন্তর অন্তর এই ঘটনাটা ঘটে, বায়বীয় নাইট্রোজেন নাইট্রাস অক্সাইডে পরিণত হয়ে ওজোনের সঙ্গে বিক্রিয়া করে ওজোন হ্রাস করে। এটাও একটা কারণ, প্রাকৃতিক কারণ। তৃতীয়, হিমায়ক রূপে সিএফসি অর্থাৎ ক্লোরোফ্লুরোকার্বনস এর ব্যবহার বৃদ্ধি পাওয়ায় বাতাসে এর পরিমাণ বৃদ্ধি পাচ্ছে, যা ওজোন হ্রাসের অন্যতম কারণ। আর চতুর্থ, বাতাসে সালফিউরিক অ্যাসিডের পরিমাণ H2SO4 যেটাকে আমরা বলি, সেই সালফিউরিক অ্যাসিডের পরিমাণ বৃদ্ধি পাচ্ছে। এটাও কিন্তু ওজোনকে বিয়োজিত করে ওজোন গ্যাসের ঘনত্বকে ক্রমশ কমিয়ে দিচ্ছে এবং কোনো কোনো জায়গায় ওজোন গহ্বর তৈরিতে সাহায্য করছে। এবার একদম আমরা শেষ অংশে চলে এসেছি। তোমরা এর আগে দুটো অ্যাক্টিভিটি টাস্ক পেয়েছো এবং আমি যেরকম আজকে ভার্চুয়াল ক্লাসের প্রথমেই বলেছি যে তোমাদের মধ্যে অনেকেই আমাকে এই অ্যাক্টিভিটি টাস্কগুলো করে পাঠাচ্ছ আমার হোয়াটসঅ্যাপে এবং মেলে। এরকম ভাবেই তোমরা দিতে থাকো। আজকে তোমাদের জন্য তৃতীয় অ্যাক্টিভিটি টাস্ক এই চ্যাপ্টারটার উপরে যেটুকু আমরা আজকে পড়লাম তার উপরে আমি দিয়েছি। এগুলো কিন্তু ওই একই রকম ভাবে তোমরা খাতায় লিখবে, যে খাতায় তোমরা অ্যাক্টিভিটি টাস্ক 1 এবং 2 লিখেছো তারপরে কিন্তু এই টাস্কটা লিখবে এবং এটা কিন্তু ভালো করে খাতাটা প্রিজার্ভ করবে। যখন স্কুল খুলবে তখন কিন্তু এই খাতাটা স্কুলে জমা দিতে হবে। তো এখানে 5টা প্রশ্ন দেওয়া রয়েছে। প্রথম প্রশ্ন, উষ্ণতার তারতম্য অনুসারে বায়ুমণ্ডলের স্তরবিন্যাসগুলি সংক্ষেপে আলোচনা করো। এটার মান হচ্ছে 5। ওই যে 6টা স্তর রয়েছে সেটা নিয়ে বলতে হবে। 2, বায়ুমণ্ডলে ওজোন স্তরের গুরুত্ব এবং এই স্তর বিনাশের 3টি কারণ উল্লেখ করো। এখানে দেখো নাম্বারটা 2+3 করা হয়েছে, অর্থাৎ ওজোন স্তরের গুরুত্ব লেখার জন্য 2 আর ওজোন বিনাশের 3টি কারণ সেটা লেখার জন্য 3, অর্থাৎ দুটো পার্টে ভাগ করে দেওয়া হয়েছে। তৃতীয় প্রশ্ন, মেরুপ্রভা সৃষ্টির কারণ কি? ওই যে সুমেরু প্রভা কুমেরু প্রভা কথা বললাম আমরা আলোচনায়, সেই মেরুপ্রভাগুলো সৃষ্টির কারণ কি?
চতুর্থ হচ্ছে এরোসল কি, আর পঞ্চম হচ্ছে থার্মোস্ফিয়ার স্তরের সাথে বেতার তরঙ্গ ব্যবস্থার সম্পর্ক কি। শেষের তিনটে প্রশ্নর প্রত্যেকটারই কিন্তু মান 2 নম্বর করে, অর্থাৎ মোট 16 নম্বরের প্রশ্ন তোমরা অ্যাক্টিভিটি টাস্কের মাধ্যমে পেলে। তো আশা করব যে তোমরা আজকের যে ক্লাস সেই ক্লাসটা ঠিকঠাক ভাবে বুঝতে পেরেছো। যদি তোমাদের কিছু জিজ্ঞাসা থাকে, কোনো জায়গায় যদি কোনো সমস্যা থাকে, সেটা কিন্তু আমাকে অবশ্যই জানাবে। আমি যতটা পারবো তোমাকে সাহায্য করার চেষ্টা করব। তো আজকে এই অবধিই থাক।